হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া দারুণ একটি ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি কেদাভার, যার বাংলা অর্থ মৃতদেহ। মুভিটির সম্পর্কে বলতে গেলে অসাধারণ সব টুইস্ট আর সাসপেন্সে ভরা দারুণ একটি মুভি। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটা চার্চ থেকে একটা লোককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে সিন কাট হয়ে আমাদের সেলিম রহমান নামের এই লোকটিকে দেখানো হয়। সে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। তাকে কেউ আননোন নাম্বার থেকে কল দিয়ে হুমকি দেয়। আর একটু সামনে গেলেই সেলিম রহমানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় একজন মিস্টিরিয়াস পার্সন সেলিম রহমানের গাড়ির কাছে আসে। আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদের মাইকেল নামের এই পুলিশ অফিসারকে দেখানো হয়। তাকে একজন কনস্টেবল কল দিয়ে জানায় বালগারের জঙ্গলে একটি পোড়া লাশ পাওয়া গিয়েছে। মাইকেল বলে সেখানের ফর্মালিটিসগুলো কমপ্লিট করো, আমি এখানের কাজ শেষ করে আসতেছি। পরের সিনে আমাদের এই মুভি লিড ক্যারেক্টার ভাদ্রাকে দেখানো হয়। ভাদ্রা হচ্ছে একজন অটোপসি এক্সপার্ট। আর মাইকেল এখানে ভাদ্রার সাথে দেখা করার জন্য এসেছিল। মাইকেল ভাদ্রাকে বলে, ম্যাম, বালগারের জঙ্গলে একটা লাশ পাওয়া গিয়েছে। আর লাশটা একটি গাড়ির মধ্যে খুব বাজেভাবে পড়ে গিয়েছে। সেখান থেকে লাশটাকে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি যদি একটু আসেন তাহলে ভালো হতো। এরপর ভাদ্রা মাইকেলের সাথে বেরিয়ে পড়ে সেই লাশটাকে দেখার জন্য। ভিডিওর মাঝে একটি কথা বলতে চাই। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন দেয়। তো আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। পরের সিনে আমাদের ভাদ্রাকে ক্রাইম স্পটে দেখানো হয়। ভাদ্রা লাশটিকে ভালো করে দেখে বলে এটা মার্ডার কেস। আর এই লোকটাকে অন্য কোথাও খুন করা হয়েছে। আর এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ লোকটা বাঁচার চেষ্টা করেনি। আর এই লোকটাকে মারার আগে প্রচুর টর্চার করা হয়েছিল, কারণ স্কালের কয়েকটা হাড় ভাঙা আছে। আর হাড়ের সাইজ দেখে বলা যায় এটা কোনো পুরুষের বডি। আর এখানেই আমরা জানতে পারি এই কেসের ইনচার্জে আছে এসএফএ বিশাল। পরের সিনে আমাদের এসএফএ বিশালকে দেখানো হয়। বিশাল ভাদ্রাকে বডির ব্যাপারে জিজ্ঞেস করলে ভাদ্রা বলে এই লোকটাকে মারার আগে অনেক টর্চার করা হয়েছে। বডির প্রায় 8 জায়গার হাড় ভাঙা, আর স্পাইনও ডিসলোকেট হয়ে গিয়েছে। আর লোকটির ডিএনএ টেস্ট করা পসিবল নয়, কারণ বডিটি খুব বাজেভাবে পড়ে গিয়েছে। আমার মতে এই বডিটির পরিচয় বের করতে হলে আমাদের সুপার ইম্পোজিশন ট্রাই করতে হবে। সুপার ইম্পোজিশন হলো মাথার খুলির মেজারমেন্ট নিয়ে গ্রাফিক্সের সাহায্যে ভার্চুয়ালভাবে ফেস তৈরি করা আর কি। যাই হোক, পরের সিনে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে বসে বসে টিকটক ভিডিও দেখছিল। ভিডিওতে একটা কনস্টেবল পাগলা ডান্স দিচ্ছিল, আর তার পিছনে একটা স্কেচ আঁকা। এই স্কেচটা একটু খেয়াল করবেন। পরের সিনে আমাদের দেখানো হয় ভাদ্রা আর বিশাল সেই বডির সুপার ইম্পোজিশনের উপর কাজ করতেছিল। তখনই মাইকেল সেখানে এসে টিভি অন করতে বললে ভাদ্রা টিভি অন করে। টিভি অন করলে নিউজে দেখানো হয় মার্ডার কেসের জন্য জেলে থাকা একজন আসামি বিকি কনস্টেবল রাজেন্দ্রকে বলেছে সেলিম রহমানের খুনের জন্য সে নিজে দায়ী। পরের সিনে আমাদের সেলিম রহমানের বাবা আলী রহমানকে দেখানো হয়। এই লোকটাকে মনে রাখবেন, ক্লাইম্যাক্সে গিয়ে এই লোকটার একটা লিড রোল আসে। পরের সিনে আমাদের দেখানো হয় বিশাল জেলে গিয়েছে বিকির সাথে দেখা করার জন্য। আর বিশাল সেখানে জানতে পারে একজন ফাদার মাঝে মধ্যে বিকির সাথে দেখা করার জন্য আসে। আর এখানে আমাদের জেলের মধ্যে বিকিকে দেখানো হয়। কিছু কয়েদি এখানে বিকিকে মারার চেষ্টা করে। তখন কনস্টেবলরা এসে বিকিকে বাঁচায় আর সেলের মধ্যে নিয়ে আসে। সেলের মধ্যে দেওয়ালে সেলিম রহমানের ছবি আঁকা ছিল। বিশাল জিজ্ঞেস করে এটা সেলিম রহমানের তো ছবি। বিকি বলে সেটা তোমার কাজ, খুঁজে বের করো। বিশাল জেলসিফারকে বলে ফাদারের ডিটেলস আর বিকির ফাইল মাইকেলকে দিয়ে পাঠিয়ে দিবেন। এটা বলে বিশাল সেখান থেকে চলে যায়। পরের সিনেমাতে দেখানো হয় সিনিয়র অফিসার বিশালকে জিজ্ঞেস করছিল বিকির সাথে এই খুনের কোনো কানেকশন আছে। বিশাল বলে আমি তার সাথে জেলে দেখা করতে গিয়েছিলাম, সে খুবই অ্যাবনর্মাল বিহেভ করছিল, তাকে কাস্টডিতে নেওয়ার জন্য আমি রিপোর্ট ফাইল করেছি। সেখানে সেলিম রহমানের বাবা আলী রহমানও ছিল। সে বিশালকে বলে এই খুনের পিছনে কে আছে সেটা বলো, এরপর তাকে কি করতে হবে সেটা আমি দেখব। আর এখানে সিনিয়র অফিসাররা বাদ্রাকেও বিশালের সাথে এই কেসে কাজ করার জন্য অ্যাপয়েন্ট করে। পরের সিনে আমাদের বাদ্রাকে সমুদ্রের পাশে দেখানো হয়। বাদ্রা এখানে তার মেয়ে দিয়ার সাথে কথা বলছিল, আর বিশালও এখানে এসে বাদ্রার সাথে সেই কেসের ব্যাপারেই কথা বলে। পরের সিনে আমাদের দেখানো হয় বিশাল বিকিকে ইন্টারোগেশন করছিল। বিশাল বিকিকে সেলিম রহমানের ছবি দেখিয়ে বলে সেলিম রহমানকে তুই কিভাবে চিনিস। ভিকি বলে এখন তো আর কোনো সমস্যা নেই, কারণ আমি তাকে মেরে ফেলেছি। এটা বলেই ভিকি সাইকোর মতো হাসতে থাকে। তখন বিশাল জিজ্ঞেস করে অ্যাঞ্জেলকে। অ্যাঞ্জেলের নাম শুনে ভিকি চুপ হয়ে যায়। এখানে ভিকির চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। বিশাল ইন্টারোগেশন রুম থেকে বাইরে আসলে ভাদ্রা বিশালকে জিজ্ঞেস করে এঞ্জেলটা কে। ভিকিকে যখন সেলিম রহমানের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল সে খুব রেগে গিয়েছে, আর যখনই এঞ্জেলের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে সে খুব শান্ত হয়ে গিয়েছে। আমাদের এই এঞ্জেলের সম্পর্কে ভালো করে জানতে হবে। পরের সিনে আমাদের দেখানো হয় বিকিকে চার্চে সেই ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, যেই ফাদার জেলের মধ্যে বিকির সাথে দেখা করার জন্য যেত। আর এখানেই আমরা চার্চের মধ্যে অ্যাঞ্জেলের কবর দেখতে পাই। বিকি অ্যাঞ্জেলের কবরের পাশেই বসে পড়ে। অন্যদিকে বিশাল ফাদারকে বিকির ব্যাপারে জিজ্ঞেস করলে ফাদার বলে বিকি সম্পর্কে জানতে হলে আপনাকে আগে অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে হবে। আর এখানেই আমরা অ্যাঞ্জেলের সম্পর্কে জানতে পারি। ফাদার বলে 25 বছর আগে কেউ একটা বাচ্চা মেয়েকে চার্চে ফেলে রেখে যায়। আমরা সেই মেয়েটার নাম দিয়েছিলাম অ্যাঞ্জেল, আর সে এই চার্চেই বড় হয়। আর এখানেই তার বিকির সাথে পরিচয় হয়। তারা দুজনে একে অপরকে ভালোবাসতো, আর কিছুদিন পর তারা বিয়েও করে নেয়। তাদের দিনগুলো ভালোই কাটছিল।
হঠাৎ একদিন ভিকির কাজের জন্য ব্যাঙ্গালোরে যেতে হয়। এরপর তারা দুজনই ব্যাঙ্গালোর চলে যায়, আর আমি সেখানেই তাদের শেষবার দেখেছিলাম। ভাদ্রা ফাদারকে জিজ্ঞেস করে, ফাদার, অ্যাঞ্জেলকে কোন হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল? ফাদার বলে, জিসি হসপিটালে। এরপর তারা চার্চ থেকে ফেরার পথে একটা গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। তারা কোনো মতে বেঁচে গেলে সেই গাড়িটি আবারও ধাক্কা দিতে আসলে বিশাল সেই গাড়িটির উপর ফায়ারিং করতে থাকে, আর সেই লোকটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। বিকিকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিশাল বলে, আসার পথে যে লোকটা আমাদের উপর হামলা করেছিল সে তোমার লোক নয়। আমাদের কনফিউজ করে এখান থেকে পালানোর চেষ্টা করছো। বিকি বলে, কনফিউজ করতেছি না। পরের বার কাকে মারবো সেটা আমি বলে দিয়েছি, পারলে আটকে দেখাও। পরের সিনে আমাদের দেখানো হয় ভাদ্রা জিসি হসপিটাল থেকে এঞ্জেলের ফাইলটি এনে সেটাই চেক করছিল। মাইকেল এখানে ভাদ্রাকে বলে, এঞ্জেলের মারা যাওয়ার 6 বছর আগে দেখি ডক্টর সেলিম রহমান জিসি হসপিটালে চাকরি করত। তখন ভাদ্রা বিশালকে এঞ্জেলের ফাইলটি দেয়। বিশাল জিজ্ঞেস করে, এখানে কি আছে? ভাদ্রা বলে, এঞ্জেলের অটোপসি রিপোর্টের সেলিম রহমানের সিগনেচার। ভাদ্রা মাইকেলকে জিজ্ঞেস করে, এঞ্জেল কিভাবে মারা গিয়েছিল? মাইকেল বলে, অ্যাক্সিডেন্টের কারণে মাথার পিছনে আঘাত পেয়ে এঞ্জেল মারা গিয়েছে। ভাদ্রা বলে, সেলিম রহমান তো হার্ট সার্জন ছিল, আর এঞ্জেল মাথার পিছনে আঘাত লাগার কারণে মারা গিয়েছে। তাহলে ডক্টর সেলিম রহমান কেন এঞ্জেলকে ট্রিট করবে? এই এঞ্জেলের মৃত্যুর পিছনে কোনো রহস্য তো অবশ্যই আছে। বিশাল ভাদ্রাকে বলে, কোনোভাবে রিপোস্টমর্টম করার কোনো চান্স আছে? ভাদ্রা বলে, হ্যাঁ, এটা করা যায়। বিশাল বলে, এঞ্জেলের কোনো আত্মীয় যদি এঞ্জেলের বডিকে রি-এক্সামিনেশন করার জন্য কেস ফাইল করে তাহলে আমরা রিপোস্টমর্টম করার পারমিশন পেয়ে যাব। কিন্তু এঞ্জেলের কোনো আত্মীয় নেই। ভাদ্রা বলে, আসে একজন। আর এখানে তারা সার্চের ফাদারকে দিয়ে কেস ফাইল করে এঞ্জেলের বডি রি-এক্সামিনেশন করার পারমিশন নিয়ে নেয়। মাইকেল ফাদারকে নিয়ে কোর্ট থেকে যাওয়ার সময় রাস্তার মাঝে কিছু ছেলে পেলে নাচানাচি শুরু করে দেয়। মাইকেল সেখানে গিয়ে তাদেরকে সরিয়ে ফিরে আসলে দেখে কেউ বা কারা ফাদারের গলা কেটে দিয়েছে। পরের সিনে আমাদের মাইকেল, বিশাল, ভাদ্রাকে হসপিটালে দেখানো হয়। আর এখানে ফাদারের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। বিশাল ভাদ্রাকে বলে, ফাদারের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার মনে হয় না আমরা অ্যাঞ্জেলের বডিকে রিপোস্টমর্টম করতে পারবো, কারণ এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। ভাদ্রা বলে, করতে পারবো। আগামীকাল ভোর 6টায় সূর্য ওঠার সাথে সাথেই অ্যাজ এ ফরেন্সিক সার্জন আমি অটোপসি করতে পারবো। আগামীকাল সকালবেলা জর্জ কোর্টে যাওয়ার আগেই আমরা অ্যাঞ্জেলের রিপোস্টমর্টম করে ফেলবো। কিন্তু এর আগে আমাদের একটা ছোট কাজ করতে হবে। আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় রাতের বেলা কয়েকজন লোক অ্যাঞ্জেলের কবরটি খুঁড়ছিল। তখনই বিশাল আর ভাদ্রা সেখানে এসে পড়ে। ভাদ্রা বলে, বিশাল, আমি তোমাকে বলেছিলাম ওরা অ্যাঞ্জেলের বডিটি সরানোর জন্য এখানে অবশ্যই আসবে। অ্যাঞ্জেলের বডিটিকে বাঁচিয়ে নাও। আর বিশাল এখানে তাদের সবাইকে উদম কেলানি দেয়। বিশালের কেলানি খেয়ে তারা সবাই পালিয়ে গেলেও তারা একজনকে গ্রেফতার করে নেয়। পরের দিন সকালবেলা তারা এই পোস্টমর্টমের জন্য অ্যাঞ্জেলের কবর খুঁড়ে অ্যাঞ্জেলের বডিটিকে বের করে। অ্যাঞ্জেলের বডিটি দেখে তারা সবাই শকড হয়ে যায়, কারণ অ্যাঞ্জেলের বডিটি একদম অক্ষত ছিল। এরপর ভাদ্রা অ্যাঞ্জেলের অটোপসি করে। অটোপসি শেষে ভাদ্রা বিশালকে বলে, আমি এখন তোমাকে যা বলবো এটা কাউকে বলবে না, কিপ ইট কনফিডেন্সিয়াল। ভাদ্রা বলে, আমি আজ যে অটোপসি করেছি এটাই অ্যাঞ্জেলের প্রথম অটোপসি ছিল। এর আগে অ্যাঞ্জেলের পোস্টমর্টম করা হয়নি। এটা শুনে বিশাল পুরোপুরি শকড হয়ে যায়। ভাদ্রা বলে, এর চেয়েও শকিং হচ্ছে অ্যাঞ্জেলের বডিতে তার হার্ট নেই। এটা শুনে তো বিশাল আরও বড় একটা ঝটকা খায়। ভাদ্রা বলে, জেসি হসপিটালের রিপোর্টে এসব কিছুই মেনশন করা হয়নি। ডেফিনেটলি জেসি হসপিটালে কোনো একটা সমস্যা রয়েছে। তখনই কনস্টেবল আমির এসে জিজ্ঞেস করে, ম্যাডাম, বডিটি কি আবারও কবরে রেখে দেবো? ভাদ্রা বলে, না, বডিটিকে আমাদের হসপিটালে পাঠিয়ে দাও। বডিটিকে এখন এক্সামিনেশন করতে হবে। এরপর অ্যাঞ্জেলের বডিটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদের দেখানো হয় বিশাল, ভাদ্রার মাইকেল জেসি হসপিটালে গিয়েছে অ্যাঞ্জেলের রিপোর্টের ব্যাপারে তদন্ত করার জন্য। ভাদ্রা সেখানে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। তখন বিশাল ভাদ্রাকে কি হয়েছে জিজ্ঞেস করলে ভাদ্রা বলে, বিকি এবার কাকে মারবে জানো? তখনই আমাদের দেখানো হয় বিকি জেলের মধ্যে কেউ একজনের ছবি এঁকেছে। অন্যদিকে ভাদ্রা বিশালকে হসপিটালের বোর্ডের দিকে দেখালে আমরা ডক্টর আব্রাহাম এবেলের নাম দেখতে পাই। এরপর আমাদের ডক্টর আব্রাহাম এবেলকে দেখানো হয়। ভাদ্রার বিশাল ডক্টর এবেলের সাথে দেখা করতে গিয়েছে। আসলে এই এবেল হচ্ছে ডক্টর সেলিম রহমানের ভাই। জানি সবকিছু আপনাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো জটলা আছে। বিকি জেলের মধ্যে থেকে কিভাবে খুনগুলো করছে, আর এঞ্জেলের সাথেই বা কি হয়েছিল, আর ডক্টর সেলিম রহমান আর ডক্টর লেবেলের সাথেই বা তাদের কি সম্পর্ক, এগুলো আমরা একটু পরেই জানতে পারবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, কারণ সামনে টুইস্ট আর সাসপেন্স আপনাকে পুরো হতবাক করে দেবে। বিশাল এখানে ডক্টর এবেলকে বলে, স্যার, 4 বছর আগে আপনার হসপিটালে একটা মেয়ে মারা গিয়েছিল। তার বডিকে রি-এক্সামিনেশন করার পর আমরা জানতে পেরেছি আপনার হসপিটালে কিছু একটা সমস্যা রয়েছে, আর সেই বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর এবেল বলে, বাস, আপনারা ডক্টর সেলিম রহমানের সম্পর্কে কি জানেন? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হার্ট সার্জন। অর্গান ট্রেডিং করে আমাদের টাকা কামানোর কোনো দরকার নেই। বিশাল বলে, কিন্তু স্যার, আমরা কখন বললাম আপনারা অর্গান ট্রেডিং করেন? এখানে ডক্টর এবেল আর ডক্টর সেলিম রহমানের কাহিনী ধরা পড়ে যায়। ডক্টর এবেল এখানে পুরো থতমত খেয়ে যায়, কারণ সে মুখ ফসকে সত্যটা বলে দিয়েছিল। বিশাল জিজ্ঞেস করে, কিন্তু আপনি এগুলো কিভাবে জানেন? ডক্টর এবেল বলে, আপনারা হসপিটালে গিয়েছিলেন তদন্ত করার জন্য, সেখান থেকে জেনেছি। ভাদ্রা বলে, কিন্তু আমরা হসপিটালও এই ব্যাপারে কোনো কথাই বলিনি। ডক্টর এবেল এখানে পুরোপুরি ফেঁসে যায়। বিশাল বলে, আগামীকাল সকালবেলা 10টার দিকে আপনি পুলিশ স্টেশনে আসবেন, আর আপনার সেফটির জন্য এখন থেকে বাসার সামনে পুলিশ থাকবে।
বিশাল বাইরে এসে মাইকেলকে বলে কন্ট্রোল রুমে কল দিয়ে 4জন কনস্টেবল পাঠাতে বলো, আর খেয়াল রাখবে এটা যেন কেউ না জানে। তখনই ভাদ্রা ডক্টর এবেলের রুমে আসে। আসলে ভাদ্রা তার ফোনটি সেখানে বলে রেখে গিয়েছিল। ভাদ্রা বের হওয়ার সময় কিছু একটা নোটিস করে বাইরে এসে বিশালকে বলে, ডক্টর এবেল বলেছিল সে বাড়িতে একা, কিন্তু আমার মনে হচ্ছে বাড়িতে আরও কেউ আছে। তখনই ডক্টর এবেলের রুম থেকে গুলির আওয়াজ আসে। বিশাল দৌড়ে ডক্টর এবেলের রুমে এসে দেখে তার লাশ পড়ে আছে। তখনই বিশাল লক্ষ্য করে বাইরে কেউ একজন পালিয়ে যাচ্ছে। তারা সবাই কিলারকে দাওয়া করলেও তাকে ধরতে পারেনি। আর এখানে আমাদের প্রথমবারের মতো কিলারকে দেখানো হয়। পরের সিনে আমাদের বাদ্রাকে দেখানো হয়। সে ডক্টর এবেলের পোস্টমর্টম করার জন্য রেডি হচ্ছিল। সেখানে আমাদের এই লোকটাকে দেখানো হয়। চিনতে পেরেছেন? এই হচ্ছে সেই কিলার। এখানে আরেকটা প্রশ্ন আসে, এই লোকটা কে? আর সেই কেন বিকির সাথে মিলে এই খুনগুলো করছে? তার সাথে বিকির সাথে কি সম্পর্ক, তা আমরা একটু পরেই জানতে পারবো। ডক্টর ভাদ্রা বিশালকে বলে, বিকি যেভাবে বলেছিল ঠিক সেভাবেই খুন হয়েছে। এর মানে ডিপার্টমেন্টের কেউই বিকির সাহায্য করছে। এটা শুনে লোকটা একটু চমকে যায়। আর এখানে লোকটাকে বারবার কেউ কল করছিল, আর সে বারবার কল কেটে দিচ্ছিল। বিশাল ভাদ্রাকে বলে, আমার এডিজিপির সাথে দেখা করতে হবে, আমি আপনার সাথে পরে দেখা করছি। এটা বলে বিশাল সেখান থেকে চলে যায়। বিশাল এডিজিপির সাথে দেখা করলে এডিজিপি বিশালকে বলে, এতদিন হয়ে গিয়েছে তাও আপনি কোনো প্রকার রিপোর্ট সাবমিট করতে পারেননি। তার উপরে ডক্টর এবেলের খুন হয়ে গিয়েছে। আমি এই কেসটা অন্য কাউকে হ্যান্ডওভার করছি। বিশাল বলে, না স্যার, আমরা খুব তাড়াতাড়ি কিলারকে ধরে ফেলবো। ডক্টর সেলিম রহমান আর ডক্টর এবেলের যেখানে খুন হয়েছিল সেখানে আমরা একই রকম ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আমরা মনে করেছিলাম জেলে বিকিকে হেল্প করেছিল চার্চের ফাদার, কিন্তু তাকেও কেউ মারার চেষ্টা করেছে। এডিজিপি জিজ্ঞেস করে, তোমরা কাউকে গ্রেফতার করেছিলে না? তার ব্যাপারে কি কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছে? বিশাল বলে, না স্যার, তবে আজ সন্ধ্যার মধ্যেই তার ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যাবে। বিশাল এখানে এডিজিপির কাছে বিকিকে আবারও কাস্টডিতে নেওয়ার জন্য পারমিশন চায়। বিকিকে কাস্টডিতে নেওয়ার জন্য পুলিশরা নোটিশ ফাইল করলে জর্জ জিজ্ঞেস করে, এর আগেও একবার বিকিকে কাস্টডিতে নেওয়া হয়েছিল, তারপর আবারও কেন তাকে কাস্টডিতে নেওয়া হবে? বিশাল বলে, ডক্টর সেলিম রহমান আর ডক্টর এবেলের যেখানে খুন হয়েছিল সেখানে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা একজনেরই। ভাদ্রা বলে, আরবে বিকির ওয়াইফ অ্যাঞ্জেলের রিপোস্টমর্টম করার পর জানা গিয়েছে জেসি হসপিটাল অনেক বড় ধরনের একটি ক্রাইমের সাথে যুক্ত আছে, আর সেই ক্রাইমের এভিডেন্স এই ফাইলে আছে। রিপোর্ট দেখে জজ বলে, তুমি এটা কি বলতেছ? এটা মেডিকেল ক্রাইম? ভাদ্রা বলে, ইয়েস ম্যাম, এটা মেডিকেল ক্রাইম। জজ বিকিকে 2 দিনের জন্য পুলিশ কাস্টডিতে নেওয়ার অনুমতি দিয়ে দেয়। ভাদ্রা এখানে বিকিকে জিজ্ঞেস করে, তোমার সফর কি শেষ হয়েছে? বিকি বলে, না, এঞ্জেলের হার্ট যেখানে আছে সেটাই আমার আখেরি মঞ্জিল। এখানে বিকি এটা বোঝাতে চাইছিল এঞ্জেলের হার্ট যার বডিতে আছে এরপর বিকি তাকেই হত্যা করবে আর কি। যাই হোক, এখানে সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদের দেখানো হয় এঞ্জেলের সাথে আসলে কি হয়েছিল। এঞ্জেল প্রেগনেন্ট ছিল। টেলি চেকআপের জন্য বিকি এঞ্জেলকে জেসি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ফেরার পথে 2জন লোক বাইক দিয়ে এসে এঞ্জেলের গলার চেন টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। এতে করে এঞ্জেল বাইক থেকে পড়ে যায়, আর এখানে তাদের খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিকি এখানে সে 2টা ছেলেকে হত্যা করে ফেলে, আর এই খুনের কেসে বিকি জেলে আছে। এরপর সিন আবার বর্তমানে আসে। ভাদ্রা বিকিকে জিজ্ঞেস করে, এঞ্জেলের হার্ট চুরি করা হয়েছিল সেটা আমরা আজই জানতে পেরেছি, আর হসপিটালের রেকর্ডে যেটা ছিল না সেটা তুমি কিভাবে জানতে পারলে? তখনই সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদের সেই কিলারকে দেখানো হয় যে সেলিম রহমান আর ডক্টর এবেলকে খুন করেছিল। এখানে তার 2টা মেয়ে ছিল, আর তার বড় মেয়ের নাম প্রিয়া। সে একজন নার্স, আর সে জেসি হসপিটালে জব করত। আর সেদিনও সে সেই হসপিটাল অপারেশন থিয়েটারে ডিউটি করছিল যেদিন অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাকে জেসি হসপিটালে নিয়ে আসা হয়েছিল। প্রিয়া বাসায় ফিরে এসে খুবই কান্না করছিল। এটা দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করলে সে সবকিছু বলতে শুরু করে। প্রিয়া বলে, আমি যখন অপারেশন থিয়েটারে যাই আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছিলাম কিছু একটা সমস্যা আছে, প্রিয়াকে বাঁচানো যেত, কিন্তু সেদিকে কোনো খেয়াল না করে ডক্টর সেলিম রহমান অপারেশন শুরু করে। আর প্রিয়া তখন প্রেগনেন্ট ছিল। ডক্টর সেলিম রহমান যখন বাচ্চাকে বের করেছিল তখন তার দেহে প্রাণ ছিল না, তাই আমি তাকে মেডিকেল ওয়েস্টের জন্য নিয়ে যাচ্ছিলাম। তখন বাচ্চাটি নড়ে চড়ে ওঠে, আর আমি তাকে বাড়িতে নিয়ে আসি। এরপর প্রিয়া আর তার বাবা সেই বাচ্চাটিকে ফাদারের কাছে নিয়ে যায়। আর ফাদার এখানে বলে, অ্যাঞ্জেলার তার বাচ্চার সাথে খুবই অন্যায় করা হয়েছে, যেভাবেই হোক আমাদের তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। আর এটাই মূলত কারণ লোকটা তাদের সবাইকে খুন করছিল। আর সে ডক্টর ভাদ্রের সাথেই কাজ করে, এই কারণে সে পুলিশদের সবকিছুর উপরই নজর রাখতে পারত। এরপর সিনেমার বর্তমানে আসে। আসলে হসপিটালে ফাদার মারা গিয়েছে। বিশাল এখানে ভাদ্রাকে বলে, এই সেলিম রহমানের বাবা আলী রহমানের কাছ থেকে যদি আমরা সত্য বের করে ফেলি তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। ভাদ্রা বলে, আলী রহমান ছাড়াও আরও 3জন ব্যক্তি জানে এই ব্যাপারে। প্রথমত বিকে, দ্বিতীয়ত কিলার, আর তৃতীয়ত যে খুন হচ্ছে সে। ভাদ্রা বলে, 2017 সালের জুলাই মাসের 26 তারিখে অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই দিনই সে মারা যায়। আমাদের বডিতে হার্টের একটা স্পেশালিটি আছে, যতক্ষণ বডিতে জান থাকবে ততক্ষণ আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারবো। 4 ঘন্টার মধ্যে হার্ট অন্য বডিতে ট্রান্সপ্লান্ট করতে হয়। এর মানে যার বডিতে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তার সার্জারিও সেই দিনই করা হয়েছিল, জুলাই মাসের 26 তারিখে। বিশাল বলে, এমনটা হলে জেসি হসপিটাল বা আশেপাশের কোনো একটা হসপিটালে সে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল,
কিন্তু সেই ট্রান্সপ্লান্টের কোনো রেকর্ড আমাদের হাতে নেই। ভাদ্রা বলে এই কারণে আমাদের পাবলিকলি অ্যানাউন্স করতে হবে 2017 সালের জুলাই মাসের 26 তারিখে যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল পরের খুন তারই হবে। এরপর তারা নিউজে এটা প্রচার করে 2017 সালের জুলাই মাসের 26 তারিখে যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল পরের খুন তার হতে পারে, তাই তারা যেন পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় বিশালে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এডিজিপি বলে আমরা এই কেসটা সিবিআইকে হ্যান্ডওভার করেছি। আলী রহমান বলে তুমি অনেক ভালো কাজ করেছো, আর এটা তোমার ভালো কাজের গিফট। আর আলী রহমান এখানে বিশালকে বলে আমি তোমাকে একটা কথা বলি, এই সব কিছুর পেছনে আমিই আছি। অ্যাঞ্জেলার হার্ট 2 কোটি টাকায় বিক্রি করেছি, আর যে আমার ছেলেদেরকে মেরেছে তাকে তো আমি কবেই মেরে ফেলতাম। আর এখানেই আমরা জানতে পারি জেলের মধ্যে বিকির উপর অ্যাটাক করেছিল আলী রহমান, আর চার্চ থেকে ফেরার পথে আলী রহমানই তাদের উপর অ্যাটাক করেছিল। আর এডিজিপি এমএলএ তারা সবাই আলী রহমানের সাথে মিলে আছে। এগুলো জানার পর বিশাল হেসে আলী রহমানকে বলে আপনারা মনে করছেন বিকির পরের টার্গেট সে হবে যার বডিতে অ্যাঞ্জেলার হার্ট আছে, কিন্তু আমার মনে হচ্ছে বিকির পরের টার্গেট আপনি হবেন। এটা শুনে আলী রহমান একটু শকড হয়ে যায়, তার চোখে মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এরপর বিশাল ভাদ্রার সাথে দেখা করে। ভাদ্রা বলে আরও একটি খুন অবশ্যই হবে, হতে পারে যার কাছে অ্যাঞ্জেলার হার্ট আছে তার। বিশাল বলে না, এমনটা হবে না। যার কাছে অ্যাঞ্জেলার হার্ট আছে বিকি তাকে খুন করবে না। বিকির মোটিভ হচ্ছে এই সম্পূর্ণ সত্যটা সবার সামনে আনা। এই কারণে সে আর সেই কিলার মিলে আমাদেরকে ম্যানিপুলেট করছে। এখানে শুধু তারাই খুন হচ্ছে যারা এই মেডিকেল ক্রাইমের সাথে যুক্ত আছে। ভাদ্রা বিশালকে জিজ্ঞেস করে তাহলে তোমার কি মনে হয় পরের খুনটা কার হতে পারে? তখনই আমরা দেখি বিকি জেলের মধ্যে আলী রহমানের ছবি এঁকেছে। এর মানে পরের খুনটা আলী রহমানেরই হবে। পরের সিনে আমাদের দেখানো হয় আলী রহমান গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে সে মিররে লক্ষ্য করে তার গাড়ির পিছনে কেউ একজন বসা, আর সে অন্য কেউ নয়, সে হচ্ছে সেই কিলার। পরের সিনে আমাদের দেখানো হয় কিলার আলী রহমানকে বেঁধে রেখেছে, আর তার সামনেই ছুরিতে শান দিতেছিল। আলী রহমান বলে তুমি আমার ছেলেদেরকে খুন করেছো তাই না? আমাকে ছেড়ে দাও, তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব। তখনই কেউ একজন পিছন থেকে এসে চেয়ারে লাথিতেই আলী রহমানকে নিচে ফেলে দেয়। আর এখানেই এই মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। এখানে আমাদের ভাদ্রাকে দেখানো হয়, আর এখানে পুরো মুভির কাহিনী সম্পূর্ণ ঘুরে যায়। ভাদ্রার সাথে এই কেসের কি সম্পর্ক, আর বিকির ওয়াইফ অ্যাঞ্জেলের সাথেই বা কি সম্পর্ক, আর সেই বা কেন বিকির ওয়াইফ অ্যাঞ্জেলের খুনের প্রতিশোধ নিচ্ছে, তা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদের দেখানো হয় ভাদ্রা কিছু স্টুডেন্টের ক্লাস নিচ্ছিল। সেখানে ভাদ্রা স্টুডেন্টদেরকে কিভাবে মৃতদের ফিঙ্গারপ্রিন্ট স্টোর করা হয় সেটা দেখানোর জন্য একটি বডির হাতের চামড়া তুলে নিয়ে দেখায়, আর সেটাকে ফরমালিনে স্টোর করে রাখে। আর ভাদ্রা সেই স্টুডেন্টদেরকে রিসার্চের জন্য পুরনো কিছু অটোপসির ফাইল এনে দিতে বলে। ভাদ্রা সেখানেই অ্যাঞ্জেলের অটোপসি রিপোর্ট দেখতে পায়। এটা দেখে ভাদ্রা পুরোপুরি শকড হয়ে যায়, আর স্টুডেন্টদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখানেই আমরা সেই কিলারের নাম জানতে পারি। কিলারের নাম হচ্ছে কালী। ভাদ্রা কালীকে বলে এই মেয়েটাকে আমি চিনি। তখন আমাদের ফ্ল্যাশব্যাকেরও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাঞ্জেল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিকির সাথে কথা বলছিল। তখনই পেছন থেকে একটা বাস এসে বললে ভাদ্রা অ্যাঞ্জেলকে টান দিয়ে সরিয়ে নেয়। আর অ্যাঞ্জেল আর ভাদ্রা একই বাসে যাচ্ছিল। তারা দুজন একসাথেই বসে, আর সেখানে অ্যাঞ্জেলের সাথে ভাদ্রার পরিচয় হয়। আর এখানে তাদের মধ্যে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অ্যাঞ্জেল ভাদ্রাকে এখানে একটা লকেট দেখায়। আসলে এই লকেটটা বিকি তাকে গিফট করেছিল। এই লকেটের মধ্যে এক পাশে বিকি আর অ্যাঞ্জেলের ছবি ছিল, আর অন্য পাশটা তাদের অনাগত সন্তানের ছবি লাগানোর জন্য খালি রেখেছিল আর কি। অ্যাঞ্জেল বাস থেকে নেমে গেলে ভাদ্রা লক্ষ্য করে অ্যাঞ্জেল বলে সেই লকেটটা বাসের মধ্যেই ফেলে রেখে গিয়েছে। তখন সিনেমার ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে। কালী এখানে ভাদ্রাকে তার বাসায় নিয়ে যায়। এখানে প্রিয়া অ্যাঞ্জেলের মেয়েকে ভাদ্রার কোলে দেয়, আর অ্যাঞ্জেলকে সবকিছু খুলে বলে। আর সেদিন ভাদ্রাও সেখানে ছিল, যেদিন ফাদার বলেছিল আমাদের অ্যাঞ্জেলকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। ভাদ্রা বলে অ্যাঞ্জেলকে ন্যায় বিচার পাইয়ে দিতে হলে আমাদের এভিডেন্সের প্রয়োজন। ভাদ্রা প্রিয়াকে বলে তুমি যদি চাও তাহলে আমরা এভিডেন্স পেতে পারি। প্রিয়া জিজ্ঞেস করে আমি কিভাবে? ভাদ্রা বলে জেসি হসপিটালের সার্ভারে অ্যাঞ্জেলের ট্রিটমেন্টের রিপোর্ট আছে, তুমি শুধু সেই রিপোর্টগুলো আমি পর্যন্ত পৌঁছে দাও, বাকি সবকিছু আমি দেখে নেব। প্রিয়া বলে আমার জন্য যদি অ্যাঞ্জেল ন্যায় বিচার পায় তাহলে আমি অবশ্যই করব। এরপর আমাদের দেখানো হয় প্রিয়া লুকিয়ে ডক্টর সেলিম রহমানের ক্যাবিনে যায় অ্যাঞ্জেলের ট্রিটমেন্টের ডিটেলস বের করার জন্য। কিন্তু ডিটেলস কপি করার আগে সেলিম রহমান সেখানে এসে পড়ে। সেলিম রহমানকে দেখে প্রিয়া সেখানেই লুকিয়ে পড়ে, কিন্তু সেলিম রহমান তার ল্যাপটপে প্রিন্ট ড্রাইভ লাগানো দেখে বুঝে যায়। এরপর আমাদের প্রিয়াকে হসপিটালে দেখানো হয়। অ্যাসিডে প্রিয়ার পুরো শরীর পুড়ে গিয়েছে। ডক্টর ভাদ্রাকে বলে ল্যাবে কাজ করার সময় ওনার উপর অ্যাসিড পড়ে গিয়েছিল, সেই কারণে ওনার পুরো শরীর পুড়ে গিয়েছে। ভাদ্রা ডক্টরকে বাইরে বের করে দিলে সে প্রিয়ার থেকে জানতে পারে প্রিয়ার এই অবস্থার জন্য ডক্টর সেলিম রহমান, আলী রহমান আর ডক্টর এবেল দায়ী। এরপর থেকেই ভাদ্রা আর কালী মিলে সেই খুনগুলো করতে শুরু করে। ভাদ্রা চার্চের ফাদারকে গিয়ে সবকিছু খুলে বলে। ভাদ্রা ফাদারকে বলে আপনি জেলে গিয়ে বিকিকে আমি যেমনটা করতে বলবো ঠিক তেমনটা করতে বলবেন, আর এগুলোর পিছনে যে আমি আছি সেটা বিকিকে জানাবেন না। আর ফাদার যেমনটা বলে বিকি ঠিক তেমনটাই করতে থাকে। আর ভাদ্রার কথা মতোই কালী সেলিম রহমানের বডিটি নিয়ে জঙ্গলের মধ্যে পুড়িয়ে দিয়েছিল, আর ডক্টর এবেলকেও ভাদ্রাই হত্যা করেছিল। ভাদ্রা যখন ফোন আনতে ডক্টর এবেলের রুমে গিয়েছিল তখন এসে ডক্টর এবেলকে খুন করে, আর সেখানে একটা মিনি বক্স রেখে আসে। ভাদ্রা নিচে আসার পর সেই মিউজিক প্লেয়ার থেকে গুলির আওয়াজ এসেছিল, আর তারা যখন উপরে গিয়েছিল ভাদ্রা লুকিয়ে সেই মিনি বক্সটা তার পকেটে নিয়ে নিয়েছিল।
আর কালি আগে থেকেই সেখানে লুকিয়েছিল। বিশাল যখন ব্যালকনিতে আসে, কালি তখন পালাতে শুরু করে। আর বাদরাজ স্টুডেন্টদের দেখানোর জন্য যে ফিঙ্গারপ্রিন্ট স্টোর করেছিল, সেই ফিঙ্গারপ্রিন্টই তারা ইউজ করেছিল ডক্টর সেলিম রহমান আর ডক্টর এবেলকে খুন করার সময়। আর পুলিশরা সেই ফিঙ্গারপ্রিন্টের পিছনেই করছিল। এরপর আমাদের দেখানো হয় অ্যাঞ্জেলার বডিটিকে আবারও কবর দিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর বাদ্রা ভিকির সাথে দেখা করতে যায়। এখানে বাদ্রা ভিকিকে অ্যাঞ্জেলের সেই লকেটটি দেয় যেটা সে গাড়িতে ফেলে রেখে এসেছিল। ভিকি সেই লকেটটি খুললে দেখে যে পাশটা সে খালি রেখেছিল তার মেয়ের ছবি লাগাবে বলে, সেখানে বাদ্রার মেয়ের ছবি। এর মানে হচ্ছে বাদ্রার মেয়ে দিয়েই হচ্ছে অ্যাঞ্জেলার ভিকির মেয়ে। এই স্যাড এন্ডিংয়ের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।